আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনা একমাত্র শেয়ার মার্কেটে কিভাবে কাজ করে আর শেয়ার মার্কেটটা আসলে কী জিনিস, যেটা অনেক অনেক বিগিনাররাই জানে না। তো আমার মনে হয় যে না জেনে ইনভেস্ট করাটা একদমই উচিত নয়। যেরকমভাবে না জেনে না বুঝে যদি আমরা কোনো কাজ করি সেটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেইভাবে শেয়ার মার্কেটেও সেই একই রকম। যদি আপনাদের অনেকের মধ্যে অনেকের ধারণা রয়েছে যে শেয়ার মার্কেট জুয়া, শেয়ার মার্কেটে টাকা লাগালে সেটা সেটা ফেরত পাওয়া যায় না, টাকা ডুবে যায়, এইসব কথাগুলো সবই বেকার কথা। আমি আমার পুরনো নলেজ থেকে বলছি যে শেয়ার মার্কেটে কখনোই আপনি যদি জেনে বুঝে আর শিখে কাজ করেন, কখনোই আপনাকে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে না যে আপনি আপনার টাকা হারাবেন। বরং তার উল্টোটাই হবে, আপনি অনেক গেন করতে পারবেন, আপনার ক্যাপিটালটাকে আরও মাছ ইনক্রিজ করতে পারবেন। তো তার আগে জানা দরকার যে শেয়ার মার্কেটটা কি। এটা এমন একটা মার্কেট যেখানে বিভিন্ন কোম্পানি তার শেয়ার লিস্টিং করে তার ক্যাপিটাল গেইনের জন্য, তার আর্নিং ইনক্রিজের জন্য। তো সেরকম উল্টো দিকে আবার এই কোম্পানির মধ্যে যারা ইনভেস্ট করতে চায় সেই সব ইনভেস্টাররাও এর মধ্যে যুক্ত থাকে। তাদের ইনভেস্টমেন্টের মানি ইনভেস্টমেন্ট যেটা করে থাকে সেটাকে ইনক্রিজ করার জন্য, সেটাকে আরও গ্রোথ করার জন্য। আর এই গ্রোথ করার প্রয়োজন এই জন্য হয়ে পড়ে যে প্রত্যেক বছর আমাদের যে টাকাটা আমাদের কাছে থাকে সেটা যদি আমরা কোনো ব্যাংকে না রাখি, যদি আমাদের কাছে নিজের কাছে রেখে দিই, এটা প্রত্যেক বছর 5.5% করে ডিক্রিজ হয়। সেটা একমাত্র ইনফ্লেশনের কারণে হয়। আর ইনফ্লেশনকে বিট করার জন্য আমাদেরকে কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে এই টাকাটাকে রাখতেই হয়। আমরা যদি ব্যাংকে সেভিংসে রাখি সেখানে হয়তো আমাদেরকে 4% দেবে, হয়তো 4.5%ও দিতে পারে কোনো ব্যাংকে। তো এটা যেমন সেভিংস অ্যাকাউন্টে দেয়, তো কোনোভাবে এটা 5.5%কে বিট করতে পারছে না, যেটা আমাদের বর্তমান অ্যাভারেজ ইনফ্লেশন রেট। আর উল্টো দিকে যদি আমরা এফডি করি, এফডিতে হয়তো 7% পাওয়া যায়। 7%-এ কতটুকু পাওয়া যায়? 5.5% যদি আমাদের ডিক্রিজ হয়ে যায় তাহলে বাঁচে 1.5%। তো 1.5%-এ যদি আপনি খুশি থাকেন তাহলে এফডি ঠিক আছে, এফডিতে কোনো রিস্ক থাকে না। কিন্তু স্টক মার্কেটে আপনাকে এটাও জেনে রাখতে হবে, যেরকম এটাতে রিস্ক রয়েছে সেরকম গেনও রয়েছে এখানে। আপনাকে তাই জন্য প্রথমেই বলেছি যে এটা যদি আপনি শিখে করেন এখানে কোনো রকমভাবে ভয়ের কিছু নেই। কিন্তু আপনি যদি না শিখে না বুঝে যদি এখানে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে আসেন তাহলে কিন্তু ভয়ের অবশ্যই কারণ রয়েছে। তো আমার মনে হয় যে আমি যেসব ভিডিওগুলো, ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসবো, সেটা আপনাদেরকে অনেক সাহায্য করবে শেয়ার মার্কেট বুঝতে আর শিখতে। আর আপনি যখন এই বুঝে শিখে কাজ করবেন তখন আমার মনে হয় কোনোভাবেই আর আপনাদের অসুবিধা হবে না। তো আপনারা বুঝুন, শিখুন, প্রথমে জানুন যে শেয়ার মার্কেট কীভাবে কাজ করে, এই শেয়ার মার্কেটের মেকানিজমটা কী। তো প্রথমে আমরা আসল আলোচনায় ফিরে আসি। তো প্রথমে আমরা বলতে চাই যে শেয়ার মার্কেট এমন একটা মার্কেট যেখানে বিভিন্ন কোম্পানি যেরকম লিস্টিং করে। তো সেইটা লিস্টিং তো আর এমনি হয় না, সেটা এই যে পুরো মার্কেটটা রয়েছে সেটা পুরোটা রেগুলেটরের আন্ডারে রয়েছে। রেগুলেটরকে সেবি রেগুলেট করছে, আর এই সেবি হচ্ছে রেগুলেটর, যেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। আর এর আন্ডারে রয়েছে এক্সচেঞ্জার, যারা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। আর আমরা যারা কিনতে চাই বেচতে চাই তাদের বায়ার থেকে সেলার যে এক্সচেঞ্জ করবে, এটা এক্সচেঞ্জ বোর্ডের আন্ডারেই হয়। ব্রোকাররাই অর্ডারগুলোকে একত্রিত করা, মাল্টিপল অর্ডারকে এক্সচেঞ্জ বোর্ডের কাছে পাঠানো, এইসব কাজগুলো ব্রোকাররা করে থাকে। তার জন্য ব্রোকাররা কিছু ব্রোকারের চার্জ করে থাকে। তো আপনারা যারা বায়ার সেলার রয়েছি বিভিন্ন স্টকের, তারা সম্পূর্ণ ব্রোকারের আন্ডারেই আমাদেরকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। আর সেই ডিম্যাট অ্যাকাউন্টেই আমাদের স্টক ক্রেডিট আর ডেবিট হয়। আর সেইখান থেকে আমরা সেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকেই আমরা এক্সচেঞ্জ বোর্ডের আন্ডারে সেটা কেনা বেচা করতে পারছে বাই সেলার থেকে। এটা সম্পূর্ণটা আপনার সেবির আন্ডারেই হচ্ছে। সেবি সম্পূর্ণ নজরদারি এর মধ্যে রাখে। আর মানে সেবি একটা নিউট্রাল আর একটা সরকারি প্রতিষ্ঠান, যে কিনা পুরো শেয়ার মার্কেটের এই পুরো ব্যবস্থাটাকে রেগুলেট করে রেখেছে। সম্পূর্ণ নজরদারি থাকে যাতে কোনো রকম ফ্রড এবং আনফেয়ার প্র্যাকটিস না ঘটে থাকে। তো আপনাকে কোনোভাবে ভয় পাওয়ার কারণ নেই যদি আপনার ব্রোকার যার আন্ডারে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন সেটা সেবির আন্ডারে থাকে। তো আপনাকে এটাও আরেকটা ইনফরমেশান দেওয়ার আছে। আপনি মনে করুন ব্যাংকে এফডি করেন, যেখানে আপনি 7% 8% পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাকে আরেকটা জিনিসও জানা দরকার। আপনি শেয়ার মার্কেটে যেরকম যেই টাকাটা আপনি রাখছেন সেরকম সেইটা যেরকম একটা রিস্ক রয়েছে, সেটা যদি জেনে বুঝে করেন তাহলে রিস্ক নেই। সেটা আমি পরে আলোচনায় আসছি। তার আগে বলে রাখি, আপনি যখন যেই টাকাটা আপনি শেয়ার মার্কেটে রাখবেন সেটা মনে করুন ব্যাংকে রাখছেন, সেখানে রিস্ক নেই। কিন্তু এটা আপনার জানা দরকার
মাত্র 5 লাখ টাকা। 5 লাখ টাকা পর্যন্ত আপনি সেভ। 5 লাখ টাকার উপরে কিন্তু আরবিআই কোনোভাবেই ব্যাংকের 5 লাখের ওপরে কোনো টাকার ওপরে কিন্তু আরবিআই রিস্ক নেবে না। আরবিআই এটা আরবিআই যে রেগুলেটর তার একটা ইনফরমেশান এটাই রয়েছে যে আপনার ব্যাংকে যত টাকাই থাকুক সেটা কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত আপনার সেফ। 5 লাখ টাকা যদি আপনার ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা কোনোভাবে ব্যাংকে যদি কোনো ক্ষতি সম্মুখীন হয় তাহলে কিন্তু 5 লাখ টাকা আপনি পেতে পারেন। কিন্তু 5 লাখ টাকার উপরে যদি আপনার কোনো টাকা থেকে থাকে সেটা কিন্তু কোনোভাবেই আরবিআই আপনাকে দেওয়ার জন্য বাধ্য নয়। তো আপনি যদি ভাবেন যে আপনার 15 লাখ 20 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রেখে আপনি যদি ভাবেন আপনি সেভ আছেন, তো আপনার এটা জেনে রাখা দরকার যে আপনি তখন সেভ আছেন যতক্ষণ ব্যাংক সেভ আছে। ব্যাংক যদি কোনোভাবে ফ্রড করে, ব্যাংক যদি কোনোভাবে দেউলিয়া হয়ে যায়, কোনো ইয়েস ব্যাংকের মতো, যে আপনি যেরকম আপনি ইয়েস ব্যাংকের খবর আপনি দেখে নেবেন গুগলে সার্চ করে, তো সেরকম যদি কোনো সিচুয়েশান আসে আপনি কিন্তু 5 লাখ টাকা পর্যন্তই আপনি সেভ পাবেন। তার উপরে কিন্তু আপনি আর টাকাটা রিকভার করতে পারবেন না। এটা কিন্তু আরবিআই আপনাকে দেওয়ার জন্য বাধ্য না। তো আমাদের আলোচনার বিষয়টা না, আমরা আলোচনার বিষয়ে ফিরে আসি। তো স্টক মার্কেটে যখন আমরা কোনো টাকা ইনভেস্ট করতে যাই, প্রথমেই হচ্ছে যে আমাদেরকে জানতে হবে এখানে যেসব শেয়ারগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কোম্পানির শেয়ার। সেই কোম্পানিগুলো আবার বিভিন্নভাবে ভাগ করা থাকে। সেগুলো ক্যাপিটাল, তাদের যে মূলধন, তাদের মূলধনের ওপর ভিত্তি করে সেগুলোকে আবার 3 ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে আপনার স্মল ক্যাপ, যেটা হচ্ছে অল্প মূলধনের। তারপর হচ্ছে মিড ক্যাপ, মানে হচ্ছে মধ্য মানের একটা মূলধন নিয়ে। আর একটা হচ্ছে লার্জ ক্যাপ, যারা একদম অনেক বড় কোম্পানি, যাদের মূলধনের পরিমাণ অনেক বেশি, তারা লার্জ ক্যাপ কোম্পানি বলে। এরকম 3টে কোম্পানি রয়েছে। এই সব কোম্পানিগুলোর মধ্যে যদি আপনি কোনো শেয়ার কিনতে বেচতে চান, তখন আপনাকে প্রথমে কোম্পানিটা সিলেক্ট করতে হবে। কোম্পানিটা সিলেক্ট করে আপনাকে ব্রোকারের আন্ডারে একটা অর্ডার ক্রিয়েট করতে হবে। এই অর্ডারটা আপনি মনে করুন বাই করতে চান, তাহলে বাই অর্ডার ক্রিয়েট করতে হবে। আর এই বাই অর্ডার ক্রিয়েট করে আপনি এনএসি না বিএসসি সেইটা সিলেক্ট করে আপনি অর্ডারটা ক্রিয়েট করবেন। আর এনএসির ওপরে করাটাই সবথেকে বেস্ট। আপনি এই ভিডিওটা আপনাকে জানিয়ে রাখি, এনএসির ওপর করাটা এই জন্য বেস্ট কারণ এনএসিতে লিকুইডিটি বেশি থাকে। এনএসিতে স্টক এক্সচেঞ্জ বেশি হয়, সেইখানে বায়ার সেলারের পরিমাণ বেশি থাকে বিএসসির তুলনায়। তো সেইখানে বেশিরভাগ সবাই এনএসিতেই করে থাকে। যারা জানে না, যাদের কাছে ইনফরমেশান নেই, তারা হয়তো এনএসি বিএসসি দুটোকেই গুলিয়ে ভাবে যে একই ব্যাপার, কিন্তু এনএসিতে করাটাই সবথেকে সেফ। তো আপনি এনএসিতে মনে করুন সিলেক্ট করে নিলেন, তারপর সেই অর্ডারটা যে ক্রিয়েট করেছেন সেটা বাই অর্ডার ক্রিয়েট করেছেন। মনে করুন একটা কোম্পানির শেয়ার আপনার 500 টাকা বা 490, 500, 510 এরকম ওঠানামা করছে, আর আপনি মনে করুন সেটা বাই করতে চান। এবার আপনি মনে করুন 490-তে বাই করতে চান, তো 490 আপনি একটা অর্ডার ক্রিয়েট করেছেন, সেইটা চলে যাবে স্টক এক্সচেঞ্জ বোর্ডের কাছে, যেটা আপনি সিলেক্ট করেছেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা সিলেক্ট করেছেন সেইখানে চলে যাবে। সেইখান থেকে আবার সেই অর্ডারটা সে যখন রিসিভ করবে, অর্ডারটা রিসিভ করে সে আবার সেই সেলার খুঁজবে যে কে 490-এ বিক্রি করতে চায় সেই কোম্পানি সেই শেয়ারটা। যদি সেই সেলার পেয়ে যান তাহলে আপনার কাছে নোটিফিকেশান আসবে, আপনার কাছে ইমেলে কনফার্মেশন আসবে যে আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে। এইভাবেই শেয়ার মার্কেটে বাই করা যায়। আবার মনে করুন উল্টো দিকে আপনি মনে করুন সেল করতে চান, সেল করলে আপনি মনে করুন 490 যে শেয়ারটা আজকে কিনেছেন সেটা হয়তো 1 সপ্তাহ পর, 5 দিন পর বা 2 দিন পর আপনি মনে করুন 510-এ বিক্রি করতে চান। 510-এ বিক্রি করতে চাইলে আবার মনে করুন আপনাকে সেই সেল অর্ডার ক্রিয়েট করতে হবে। সেল অর্ডার ক্রিয়েট করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি এনএসিতেই করেছিলেন, তাই জন্য এনএসির আন্ডারেই সেই সেল অর্ডারটা ক্রিয়েট হবে। আর সেটা অটোমেটিক হয়ে যায়, সেটা আপনাকে আর সিলেক্ট করতে হবে না। এনএসিতে যখন আপনি সেটা অটোমেটিক সিলেক্ট না থাকলেও আপনি এটা মনে রাখবেন যে আপনি যে এনএসিতে করেছেন সেই এনএসিতেই করতে হবে। আপনি যদি বিএসসিতে বাই করে থাকেন তাহলে বিএসসি করতে হবে, নাহলে অন্য অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। ওটা আমি পরে অন্য কোনো ভিডিওতে আরও পরিষ্কার করে বোঝাবো। তো এটুকু জেনে রাখুন যে আপনি এনএসির আন্ডারে যখন সেল অর্ডারটা ক্রিয়েট করলেন সেটা আবার আগের বাই অর্ডারের মতোই আবার সেই এক্সচেঞ্জ বোর্ডের কাছে যাবে। এক্সচেঞ্জ বোর্ড তারপর সেই বায়ার খুঁজবে যে কে ওই 510-এ সেই শেয়ারটা, সেই কোম্পানি সেই শেয়ারটা কিনতে চায়। যদি শুধু কোনো বায়ার পেয়ে যায় তাহলে আপনার এখানে সেল অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তখন আপনার কাছে নোটিফিকেশান আসবে, ইমেল আসবে। তখন আপনার ওই ডিম্যাট অ্যাকাউন্টে আবার যেই টাকাটা বিক্রি হয়ে যেই টাকাটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে প্লাস হয়ে যাবে। এইভাবেই পুরো মেকানিজমটা কাজ করে। আর এইভাবে আগে ব্যাপারটা অন্যরকম ছিল। আগে পেপার ট্রেডিং হতো,
আগে মনে করুন একটা বড় মনে করুন আপনি বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এইখানে একটা ঘর রয়েছে, ওখানে সমস্ত কেনা বেচা তো সবই কাগজ কলমের মধ্যে দিয়ে হতো। আর যারা যারা মনে করুন অফিসে বসে কিনছে, সেখানেও পেপারে মনে করুন একটা অ্যাপ্লিকেশান ফর্ম ভরতে হলো, সেখানে কোনো কিছু লিখে দিল, সেইটা মনে করুন 5 দিন পরে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা মনে করুন এক্সচেঞ্জ বোর্ডের কাছে গেল, কিন্তু তখন হয়তো 490 টাকার শেয়ারটা আর 490 নেই, সেটা হয়তো আপনার 500 টাকা হয়ে গেছে। তখন কিন্তু আপনাকে ওইটা 500 টাকার দামেই কিন্তু আপনার বাই অর্ডারটা এক্সিকিউট হবে। এইভাবেই আগে কাজ হতো, কিন্তু এখন বর্তমানে সেটা পুরোপুরি ইলেকট্রনিক মাধ্যম হয়ে সম্পূর্ণভাবে এটা ডিজিটালাইজড হয়ে গেছে। এখন আপনি ফোনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, ট্যাব হোক, ট্যাবলেট, যেটা আপনার কাছে রয়েছে সেই দিয়ে আপনি এটা অর্ডার এক্সিকিউট করতে পারেন, সেল করতে পারেন, বাই করতে পারেন। সেরকম শেয়ার মার্কেটের আবার অনেকগুলো ভাগ রয়েছে, সেইগুলো নিয়ে আবার অন্যদিন আলোচনা করব। আজকে শুধু জানিয়ে রাখি, শেয়ার মার্কেটে যেরকম ধরে নিন আপনার ইন্ট্রাডে রয়েছে, লং টার্ম, শর্ট টার্ম, এফএনও, যেটাকে বলে ফিউচার অ্যান্ড অপশান, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এগুলো বিভিন্ন টার্ম রয়েছে। সেগুলো আরও পরবর্তীকালে যখন আমি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সেইখানে আলোচনা করব, আপনাদের তখন আরও জানতে পারবেন, আরও আপনাদের সুবিধা হবে বুঝতে। তো আজকে এটুকুই, আর বেশি বড় করলাম না ভিডিওটা। আজকে এই ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন। যদি পরবর্তী আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আমি যেই আপনার বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকের জন্য এতটুকু।